আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। এই মুহূর্তে আমরা বাংলাদেশের বিচারিক ইতিহাসের এক অত্যন্ত চাঞ্চল্যকর এবং রহস্যময় পর্ব নিয়ে আলোচনা করব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত মৃত্যুদণ্ডের রায় নিয়ে গত কয়েকদিন ধরে দেশে এবং বিদেশে যে আলোচনা চলছে তা এখন এক নতুন মোড় নিয়েছে। বিষয়টি হলো, রায় ঘোষণার প্রায় ৮ দিন পেরিয়ে গেলেও বিচারকরা এখনো সেই আদেশে স্বাক্ষর করেননি। এটি একটি নজিরবিহীন ঘটনা। ট্রাইব্যুনাল ১৭ই নভেম্বর এই মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল, আমরা সবাই সেই খবর জানি। কিন্তু ৮ দিন অতিবাহিত হওয়ার পরেও বিচারকদের স্বাক্ষর না করার এই ঘটনাটি এক গভীর রহস্যের জন্ম দিয়েছে। কেন পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ্যে আসছে না? কেন সেই রায়কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় হুকুমগুলো পাঠানো হচ্ছে না? ভেতরে ভেতরে কি অন্য কোনো নাটক চলছে? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। প্রথমেই এই রায়ের প্রক্রিয়াটি আমাদের বুঝতে হবে। সাধারণত হাইকোর্টে কিংবা সর্বোচ্চ আদালতে কোনো মামলার শুনানি শেষ হলে সংক্ষিপ্ত রায় লেখা হয়। তারপর পূর্ণাঙ্গ রায় লেখার জন্য বিচারক কিছুটা সময় নেন। সেক্ষেত্রে কিছুদিন সময় নেয়ার একটি ঐতিহ্য রয়েছে, কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা একেবারেই ভিন্ন। এক্ষেত্রে পূর্ণাঙ্গ রায় আগেই লেখা হয়েছিল। ২৬৬ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায়টির আংশিক ১৭ই নভেম্বর দুপুরে পড়ে শোনানো হয়েছিল। প্রায় ২.৫ ঘন্টা ব্যাপী এই রায় পড়া হয়েছিল। এটি অলিখিত কিছু নয়, বরঞ্চ পূর্ণাঙ্গ নথিপত্র, সবকিছুই লেখা। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বেঞ্চে থাকা ৩ জন বিচারক কেন সেই পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর করছেন না? এটি এখনকার প্রধান জিজ্ঞাসা। এর আগের দৃষ্টান্তের দিকে তাকালে ঘটনাটির গুরুত্ব আরো বাড়ে। গণমাধ্যম বলছে, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর আগে ৫৬টি মামলার রায় হয়েছে। এই ৫৬টি রায়ের ক্ষেত্রেই দেখা গেছে রায় ঘোষণার দিনেই বিচারকরা সেই রায়ে সই করেছেন। একদিনের জন্য কোনো রায়ে স্বাক্ষর আটকে রাখা হয়নি। এমন কোনো ঘটনা এর আগে ঘটেনি। অথচ এত গুরুত্বপূর্ণ একটি রায়ের ক্ষেত্রে ৮ দিন অতিবাহিত হওয়ার পরেও স্বাক্ষর করা হচ্ছে না। এটি এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে আইনও যেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই নজিরবিহীন বিলম্বের ফলে আইনি জটিলতা তৈরি হয়েছে। প্রসিকিউশনের সদস্যরা বিভিন্ন সময় বলেছেন শেখ হাসিনাকে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে, অন্যথায় সরকার এই আদালতের রায় কার্যকর করতে পারবে। এখানে একটি মৌলিক প্রশ্ন উঠেছে, সেটি হচ্ছে, এই ৩০ দিন কবে থেকে শুরু হবে? রায় ঘোষণার দিন থেকে, নাকি বিচারকদের স্বাক্ষর করার দিন থেকে? কারণ এই ২৬৬ পৃষ্ঠার রায় অর্থহীন যতক্ষণ পর্যন্ত না বিচারকরা এখানে স্বাক্ষর করছেন। বিচারকদের স্বাক্ষরের মাধ্যমেই কেবল এই রায়ের কার্যকারিতা তৈরি হবে। তাহলে স্বাক্ষর কেন করছেন না? এই প্রশ্নই বিচার বিভাগের এখতিয়ারের মধ্যে এক অস্বস্তিকর নীরবতা সৃষ্টি করেছে। এই নীরবতার পেছনে পর্দার আড়ালে থাকা কারণটি আন্তর্জাতিক চাপ ছাড়া অন্য কিছু হতে পারে না। আমরা দেখেছি রায় ঘোষণার পরপরই জাতিসংঘ তাদের পর্যবেক্ষণ দিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ বহু বিদেশি প্রতিষ্ঠান এবং আইনজ্ঞ তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের পর্যবেক্ষণে উঠে এসেছে এই আদালতের বিচারিক প্রক্রিয়া নিয়ে তারা নানা ধরনের প্রশ্ন তুলেছেন। অনেকে মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে মৃত্যুদণ্ডের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তাদের যুক্তি হলো, মানবতা বিরোধী অপরাধের বিচার করতে গিয়ে আবার মানবতা বিরোধী কোনো কাজ করা যাবে না। মৃত্যুদণ্ড অমানবিক এবং মানবতা বিরোধী কার্যক্রমের সর্বোচ্চ লেভেলের দৃষ্টান্ত, সেটাও তারা তাদের বক্তব্যে অথবা প্রকাশে উল্লেখ করেছেন। তাছাড়া আদালতের কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে। শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবীর বিভিন্ন কার্যকলাপ, যেমন সময় না চাওয়া, সাক্ষী হাজির না করা, এগুলোর মধ্যে এক ধরনের গাফিলতি কিংবা শুভঙ্করের ফাঁকি দেখেছেন অনেকেই। এই পর্যবেক্ষণগুলো যখন বিভিন্ন জায়গা থেকে আসছে, তখন আদালত কিংবা সরকার এক ধরনের সাবধান বাণী শোনানো হয়েছে। বলা হয়েছিল, এই আদালতের কার্যক্রম নিয়ে যদি আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের প্রশ্ন ওঠে,
তাহলে সরকারের সমস্ত আয়োজন ভেস্তে যেতে পারে। সম্ভবত এখন সেটাই হতে চলেছে। যদি পর্দার আড়ালে সেরকম কিছু না হয়, তাহলে বিচারকরা কেন এই রায়ে স্বাক্ষর করছেন না? ৮ দিন পেরিয়ে যাওয়ার পরেও রহস্যটি তীব্রভাবে দানা বাঁধছে। এই রহস্যের সমাপ্তি ঘটতে পারে কেবল বিচারকদের স্বাক্ষরের ঘটনার মধ্য দিয়েই। শেষ পর্যন্ত স্বাক্ষর কি তারা করবেন, নাকি এর চূড়ান্ত ফলাফল অন্য কিছু হবে? এই পরিস্থিতিতে বিচারকদের একজন, আদালতের চেয়ারম্যান গোলাম মর্তজার জীবনের উপর হুমকি রয়েছে। তার বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। তাকে বিভিন্নভাবে হুমকি দেমকি দেওয়া হচ্ছে। এই সমস্ত ঘটনা, আন্তর্জাতিক চাপ, এগুলো কি বিচারকদের সিদ্ধান্ত গ্রহণের উপর কোনোভাবে প্রভাব ফেলছে? এটি বর্তমান সময়ে বড় প্রশ্ন। ধারণা করা যায় আন্তর্জাতিক চাপকে সামাল দিতে এই বিলম্ব। সরকার বা বিচার বিভাগ সময় নিতে চাইছে। এমন কোনো ঘটনাও ঘটতে পারে শেষ পর্যন্ত এই রায় পরিবর্তন হয়ে যেতে পারে। মানবাধিকার সংস্থাগুলো থেকে যে স্পষ্টভাবে দাবি তোলা হয়েছে, বিশেষ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ থেকে, মৃত্যুদণ্ড গ্রহণযোগ্য নয়। এই দাবিগুলো আন্তর্জাতিক পর্যায়ে সরকারের অবস্থানকে ব্যাপক কঠিন করে তুলেছে। বিচারকরা যদি স্বাক্ষর না করেন, তাহলে আইনিভাবে এই রায় অকার্যকর থেকে যাবে। এটি বাংলাদেশের বিচারিক ইতিহাসে এক নতুন অধ্যায় উন্মোচিত করবে। এই রায় ঘোষিত হয়েছে, কিন্তু বিচারকরা তা কার্যকর হতে দিচ্ছেন না। এটি প্রমাণ করে দেশের অভ্যন্তরে রাজনৈতিক সিদ্ধান্তগুলো আন্তর্জাতিক মানদণ্ড এবং চাপের কাছে এখন কতটা দুর্বল। এই নীরবতা আসলে আদালত বা সরকারের দিক থেকে আন্তর্জাতিক মহলের কাছে একটি বার্তা দিচ্ছে। বার্তা এমন: আমরা বিষয়টি নিয়ে ভাবছি এবং তাড়াহুড়া করতে চাই না। স্বাক্ষর করলে কতদিন পরে করবেন, কবে করবেন, এই অপেক্ষায় এখন পুরো দেশ। এটি এক জটিল শুভঙ্করের ফাঁকি। এই ফাঁকি আন্তর্জাতিক রাজনীতি এবং বিচারিক স্বাধীনতা উভয় ক্ষেত্রেই এক নতুন বিতর্ক সৃষ্টি করেছে। আমাদের কেবল দেখতে হবে এই নীরবতার খেলা কতদিন চলে এবং চূড়ান্তভাবে বিচারকরা নিজেদের উপর আসা চাপ সামলে স্বাধীনভাবে কবে থেকে কাজ করতে পারেন। এবং যেভাবে ধারণা করা হচ্ছে বা গুঞ্জন শোনা যাচ্ছে, এই রায় পরিবর্তন হতে পারে এবং এই রায়ে যে সকল কার্যক্রম এখন পর্যন্ত গ্রহণ করা হয়েছে সেগুলো পরিবর্তিত হয়ে নতুন কোনো একটি ফর্মুলায় আবারও আইনের প্রয়োগ হতে পারে। সেটি কি প্রকৃতপক্ষে বাস্তবে ঘটে কিনা, এবং শেখ হাসিনা, তার সাথে সাথে আওয়ামী লীগ আন্তর্জাতিক মহলে যেভাবে দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন গণমাধ্যমে কথা বলছেন, আন্তর্জাতিক মহলে যেভাবে এই বিষয়টি নিয়ে তারা তুলকালাম কাণ্ড ঘটাচ্ছেন, তাতে তাদের অবস্থানও আরো কতটুকু গভীরে যাবে, এটিও কিন্তু বাংলাদেশের রাজনীতি এবং বর্তমান পটভূমির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই খেলায় কে জিতবে, কে হারবে, এটি মূল কথা নয়। মূল কথা হচ্ছে দেশের বর্তমান যে রাজনৈতিক অস্থিরতা চলছে এবং সরকার যেভাবে দুটানার মধ্যে চলছে, এবং দুটানাগুলো সমাধান করতে তারা এক এক সময় এক এক ধরনের সিদ্ধান্তহীনতায় ভুগছে, এর পাশাপাশি বিভিন্ন ধরনের ফ্লপ নাটক সাজাচ্ছে। সেগুলো প্রকৃতপক্ষে আসলে কবে বন্ধ হবে, এবং সরকার তাদের যে অপারদর্শিতার একটি বিষয় এখানে রয়েছে, সেটি কবে নাগাদ কাভার করে বাংলাদেশে যে গণতন্ত্র, জনগণের যে ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় বসেছে, সেই ম্যান্ডেট কবে নাগাদ পূরণ করবে, এটি সবথেকে গুরুত্বপূর্ণ এবং আলোচ্য। দেখা যাক আমাদের সরকার দেশকে পুনরুদ্ধার করে, নাকি দীর্ঘ ১.৫ বছরে দেশ যেভাবে খাদের কিনারায় তিল তিল করে খাদের দিকে এগিয়ে যাচ্ছে, সেভাবে দেশ পুনরায় খাদে পতিত হয় কিনা।